শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ আব্দুল্লাহ মুলা স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইনে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে অনলাইনে ক্লাস নিচ্ছি আমি ফরিদা ইয়াসমিন, চতুর্থ শ্রেণীর তৃতীয় অধ্যায় পাঠ 3 আর 4। এখানে সাঁওতাল এবং মণিপুরি। তোমাদের গত ক্লাসে তোমাদের শেষ পড়াইছি চাকমা এবং মারমা। সাঁওতাল এখন আজকের আলোচ্য বিষয় হলো সাঁওতাল এবং মণিপুরি। আমরা জানি সবাই যে সাঁওতালরা বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, রংপুর, বগুড়া জেলায় সাঁওতালরা বাস করে। তার সাথে বেশিরভাগ বাস করে দেখা যায় যে সাঁওতালদের একটা বড় অংশ আছে, সেখানে হলো 12, সেইখানে বেশিরভাগ সাঁওতালরা বাস করে। তাহলে আমরা সাঁওতালরা কোন কোন জেলায় বাস করে সেটা জানতে পারবো। এখানে একটা প্রশ্ন থাকতে বলে যে সাঁওতালরা কোথায় কোথায় কোন কোন জেলায় বাস করে। সাঁওতালরা দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর এবং বগুড়া জেলায় বাস করে। তাদের সাঁওতালদের একটা বড় অংশ কোথায় এরা বেশ বাস করে, এরা সবচেয়ে বড় একটা অংশ আছে, সেখানে তার নাম হলো 12। এদের সাঁওতালদের জীবনধারা, সাঁওতালদের এদের জীবন, তাদের নিজস্ব ভাষা আছে। তারপর সাঁওতালদের প্রধান খাবার ভাত, আমাদের মতোই ভাত খায় তারা মাছ, মাংস এবং সবজি। পাশাপাশি আরেকটা খাবার খান নালিতা নামে, যে খাবার খান এক ধরনের খাবার যা পাট গাছের পাতা থেকে এটা তৈরি করা হয়, সেইটার নাম হলো নালিতা। সেই গাছটা শাকটা বেশিরভাগ তারা খেয়ে থাকে এবং তাদের পেশা হলো কৃষি। এবং তাছাড়া আরেকটা কাজ আছে, তারা মাছ ধরে, চা বাগানে কাজ করে, কুটির শিল্প সহ বিভিন্ন ধরনের নানা ধরনের কাজগুলো তারা করে থাকে। তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারো যে মামাদের জীবনযাত্রা কেমন এবং তাদের প্রধান খাবার কি। জীবনযাত্রা, জীবনযাত্রা সবারই নিজস্ব একটা বাসা আছে এবং তাদের খাবার হলো ভাত। এছাড়াও তারা ভাতের পাশাপাশি মাছ, মাংস, সবজি খান। তো আরেকটা প্রিয় খাবার আছে যার নাম হলো নালিতা। এই নালিতা নামে যে খাবারটা খায় সেটা পাট গাছের থেকে, গাছের পাতা থেকে তৈরি করে রান্না করা হয়। এই খাবারটা তাদের জন্য খুব প্রিয়। তাহলে সাঁওতালদের প্রিয় খাবারটার নাম কি? সাঁওতালদের প্রিয় খাবার নাম হতো নালিতা। এখানে বর্তমানে সেখানে তাদের পেশা কি, এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে, সে তাদের পেশাগুলো কৃষি। এছাড়াও আর কি কি তারা কাজ, তাদের কাজ কি কি, যেমন মাছ ধরা, তারপর চা বাগানে কাজ করা, কুটির শিল্প সহ নানা ধরনের কাজ করে তারা জীবন যাপন করে থাকে। এরপর হলো এদের জীবনযাত্রা সম্বন্ধে জানতে পারলাম। এরপর পোশাক, এদের আবার পোশাকটা কি দেখো, এদের পোশাক 2 খণ্ড, মেয়েরা 2 খণ্ড কাপড় পরেন। এখানে উপরের অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পারহাট। যেমন এখানে দেখো সবাই এখানে 2 খণ্ড কাপড় পরছেন সাঁওতালরা। উপরের যে অংশটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে যে 2 খণ্ড কাপড় আছে, একটা উপরে একটা নিচে। উপরের অংশকে বলা হয় পাঞ্চি আর নিচের অংশকে বলা হয় পারহাট। এদের তাহলে আমরা এখানে আরেকটা প্রশ্ন করতে পারি যে সাঁওতালরা কয় খণ্ড কাপড় পরেন এবং তাদের উপরের অংশকে কী বলা হয় এবং নিচের অংশকে কী বলা হয়। উপরের অংশকে বলা হয় পাঞ্চি আর নিচের অংশকে বলা হয় পারহাট। তাহলে আমরা এছাড়াও ছেলেরা ধুতি পরেন, কিন্তু বর্তমানে অনেক ছেলেমেয়েরাই দেখা যায় যে লুঙ্গি, গেঞ্জি এবং শার্ট পরে থাকেন।
আগের মতো সে দ্যুতি আর এখন তেমন নেই। তাই এরা বর্তমানে লুঙ্গি, গেঞ্জি এবং শার্ট পরে থাকে। এদের উৎসবটা কি উৎসব, কি আনন্দ এরা পালন করে থাকে। এদের উৎসব হলো প্রিয় সাঁওতালদের প্রিয় উৎসব 5টা উৎসব এরা পালন করে থাকে। এখানে মাসের নাম আছে কতগুলা এবং সেখানে কোন উৎসব পালন করে থাকে এটাও আছে। 5টা উৎসব আছে, যেমন পৌষ, মাঘ, ফাল্গুন, আষাঢ়, ভাদ্র। এই যে 5টা উৎসব, সেই উৎসবগুলা পৌষ মাসে তারা বছরের প্রধান ফসল তোলার পর সোহরাগ উৎসব পালন করা হয়। যখন পৌষ মাসে প্রথম ফসল তোলা হয় ওই সময় একটা উৎসব পালন করা হয়, সেই উৎসবের নাম হলো সোহরাগ উৎসব। তাহলে আমরা সেটা এইটা পৌষ মাসে পালন করা হয়। আর মাঘ মাসে তাহলে কি করা হয়, দেখো মাঘ মাসে আর একটা উৎসব পালন করা মাঘ শিম, হলো কর বানানোর জন্য বন থেকে কর বানানোর উৎসব। এই উৎসবটা ওই সময় মাঘ মাসের এমন একটা দিন হয়, সে দিন শুধু বন থেকে তারা খড় কুড়ায়। এই জন্য খড় কুড়ায়, সেই খড় দিয়ে তারা ঘর বানায়। সেই উৎসব পালন করা হয়। সেই উৎসবের নাম হলো মাঘ শিম। তাহলে আমরা মাঘ মাসে কোন উৎসব পালন করা হয় তাও জানতে পারলাম। মাঘ শিম উৎসব পালন করা হয়। কিভাবে করা হয় সেটা বন থেকে খড় কুড়ানোর জন্য খড় কুড়াইয়ে যে উৎসব করা হয় সেই উৎসবই ঘর বানানোর জন্য উৎসব করায়। সেই উৎসবের নাম হলো মাঘ শিম। আর 3 নম্বর হলো ফাল্গুন। এই ফাল্গুন মাসের প্রথম আমরা কি করি, বসন্তের প্রথম দিনের উৎসব। ফাল্গুন মাসের প্রথম দিনে উৎসব করা হয়। যে উৎসব আনন্দ ফুর্তি বিভিন্নভাবে তারা উৎসব পালন করে থাকে। যেমন এখানে বিভিন্নভাবে বিভিন্ন উৎসবগুলা পালন করছে সেটা দেওয়া আছে। যেমন এরপরে হলো আষাঢ়। এর পঞ্চম উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতাদের উদ্দেশ্যে একটি করে মুরগি উৎসর্গ করা হয়। এই আষাঢ় মাসের যে উৎসবটা পালন করা হয় এর নাম হলো এর পঞ্চম। এটা এমন কিছু একটা উৎসব পালন করা হয়, প্রতিটা পরিবার থেকে একটা করে মুরগি উৎসর্গ করা হয় দেবতার নামে। কারণ তারা প্রত্যেকটা স্থানে যে এই দেবতার নামে উৎসবটা করলে তাদের জীবনের সংসারের সব অভাব অনাটন চলে যায়, যার জন্য এই উৎসবটা আষাঢ় মাসে পালন করা হয়। এরপর হলো ভাদ্র। ভাদ্র মাসে হারিয়ার শিম উৎসবে ফসলের জন্য বাবারই ভোগ দেওয়া হয়। এই ভাদ্র মাসে হারিয়ার নামে যে শিম এটার নাম, এই উৎসবটা ফসলের জন্য ভোগ দেওয়া হয় যাতে তাদের ফসলগুলা ভালো হয়। যার জন্য এই 5টা উৎসবই 5 রকমভাবে উৎসব পালন করা হয়। যেমন এই যে বিভিন্ন উৎসবগুলো কীভাবে পালন করছে তোমরা এখানে বইয়ের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো যে কীভাবে এরা উৎসবগুলো পালন করে। এবং সেই উৎসবগুলো আমরা জানি। এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে সাঁওতালদের 5টি উৎসব বর্ণনা করো বা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে আরেকটা প্রশ্ন দেখতে পারি যে এখানে আছে ভাষা, খাদ্য, পেশা। এখানে আমরা কি লিখতে পারি? ভাষা আমরা জানি যে তাদের নিজস্ব ভাষা আছে, আমরা এটা লিখব। খাদ্য আমরা জানি যে এখানে আমাদের তাদের খাবার হলো ভাত, এছাড়াও মাছ, মাংস এবং সবজির সাথে পাশাপাশি নালিকা নামের এক প্রকার খাবার খায় যা পাট গাছের পাতা থেকে তৈরি করা হয়। এবং পেশা, পেশা হলো কৃষি। তাছাড়া আরেকটা আছে কি, তারা মাছ ধরে এবং চা বাগানে কাজ করে এবং কুটির শিল্প সহ নানা ধরনের কাজও করে। আরেকটা এখানে প্রশ্ন আছে সাঁওতালদের উৎসব কোনটি? এখানে 4টা দেওয়া আছে, এটা সঠিক উত্তরে তোমাদের প্রশ্ন থাকবে। যেমন এখানে আছে সাঁওতালদের উৎসব কোনটি, সাংগ্রাই এবং হারিয়ার শিম, বিজু এবং লাবুরে। তাহলে আমরা এখানে দেখব যে হারিয়ার শিম, এই যে হারিয়ার শিমটা এখানে দেওয়া আছে, এটাই হলো সাঁওতালদের উৎসব। এরপরে আমরা
পাটে আছে আমাদের মণিপুর। এই যে মণিপুরি, এখন আমরা এটা থেকে আমরা কি জানবো, এই মণিপুরীরা কোথায় বাস করে এবং তাদের জীবনযাত্রাগুলা কি, পোশাক কেমন, উৎসব কেমন। তাহলে আমরা মণিপুরে আমরা জানি যে মণিপুরি গোষ্ঠীরা তারা বাংলাদেশের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলায় বসবাস করে। কোথায় কোথায় বাস করে? বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলায় বাস করে। তাছাড়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অধিকাংশ মণিপুরি বসবাস করে। হবিগঞ্জে আরেকটা জেলা আছে কমলগঞ্জ, সেখানে অধিকাংশ বেশিরভাগই মণিপুরিরা সেখানে বসবাস করে। এছাড়া এখানে মণিপুরি ছাড়াও আমাদের আরও আছে, যেমন আসাম, ত্রিপুরা এবং বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায়ও দেখা যায় যে মণিপুরিরা বাস করে। মণিপুরদের মধ্যে 3টা জনগোষ্ঠীতে বিভক্ত। মণিপুরের জনগোষ্ঠী কয়টা? 3টি। আর কী কী? এখানে আরেকটা প্রশ্ন আছে যে কী কী? মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙ্গাল, এই 3টা জনগোষ্ঠী আছে এখানে। সেই জনগোষ্ঠীর নামগুলো তোমাদের খেয়াল করতে হবে। মৈতৈ এবং বিষ্ণুপ্রিয়া ও কাঙ্গাল। এর হলো পাঙ্গাল, এর প্রধান 2টা ভাষা এদের প্রচলিত আছে এখানে। তাহলে আমরা মণিপুর সম্বন্ধে জানতে পারলাম যে মণিপুররা কোথায় বাস করে এবং তাদের কোন জেলায় বাস করে এবং তারা মণিপুররা কয়টা অংশে তাদের বিভক্ত, মণিপুররা কয়টি জনগোষ্ঠী বিভক্ত, এটা আমরা জানতে পারলাম। মণিপুররা 3টি জনগোষ্ঠীতে বিভক্ত, মৈতৈ এবং বিষ্ণুপ্রিয়া এবং পাঙ্গাল। এদের জীবনযাত্রা 2টা ভাষায় তারা প্রচলিত। এবং এখন আমরা জানবো এর জীবনযাত্রা কী। এবং এদের জীবনযাত্রা হলো মণিপুরিরা বাড়িঘর কাঠ, বাঁশ, ইট এবং টিনের তৈরি। এদের তাদের মাছ, মাংস এবং নানা ধরনের সবজি তারা খান। মাংস তাদের সামাজিকভাবে নিষিদ্ধ, তবে বাঙালিরা মাংস খান। তাদের প্রিয় খাবার হলো সিঞ্জু এবং সিঞ্চু, যা নানা ধরনের শাক দিয়ে তৈরি করা হয়। মণিপুররা মূলত কৃষিজীবী এবং তাঁতি। তাহলে আমরা মণিপুরদের জীবনযাত্রা সম্বন্ধে আরেকটু জেনে নেই। মণিপুরদের জীবনযাত্রা হলো তারা তাদের বাড়িঘর বাঁশ, কাঠ এবং ইট এবং টিন দিয়ে তৈরি করে উঁচু জায়গায়, এবং তারা ভাত, মাছ এবং নানা ধরনের সবজিও খায়। কিন্তু তাদের মাংস খাওয়া সামাজিকভাবে তাদের নিষিদ্ধ। কিন্তু এদের মধ্যে যে 3টা জনগোষ্ঠী আছে, এদের মধ্যে যে পাঙ্গাল আছে, পাঙ্গালরা এরা আবার মাংস খায়। এবং তাদের প্রিয় খাবার নাম কি? 2টা নাম আছে তাদের প্রিয় খাবারের। বাঙালদের প্রিয় খাবারের নাম হলো সিঞ্জু এবং সিঞ্চু। এই নানা ধরনের সবজি দিয়ে এগুলো তৈরি করা হয়। এটা হলো খুব তাদের প্রিয় খাবার। তাছাড়া মণিপুররা মূলত কৃষিজীবী এবং তাঁতি। তাদের জাত গোষ্ঠী হলো তাঁতি এবং কৃষিজীবী, কৃষিকাজও করে এবং তাঁতির কাজও করে থাকে। এবং তারা তাহলে আমরা তাদের জীবনযাত্রা সম্বন্ধে জানতে পারলাম। এরপর আমরা দেখব পোশাক কি। এরা মণিপুরীরা মেয়েরা তারা গাগরা জাতীয় যে ধরনের এক প্রকার কাপড় পরেন, তার নাম হলো ফানেক বা লাহিং, এবং তাতে ব্লাউজকে ফুরিং বলা হয় বা আহিম, বা ওড়নাকে ইনাফি বলা হয়। ছেলেরা ধুতি, পাঞ্জাবি এবং পায়জামা পরে থাকে। এখানে মণিপুরীরা মেয়েরা গাগরা নামে, দেখো যারা এগুলা যে পোশাকগুলা পরেছে, গাগরা নামে যে মতো যে পোশাকটা পরে তার নাম হলো ফানেক বা লাহিং। আর যে ব্লাউজ ধরে যে ব্লাউজটা পরেন সেটা হলো ফুরিং আর বা আহিম।
আর উন্না যে উপরের যে উন্না করা করে উন্নাকে বলা হয় ইনাফি। তাহলে আমরা এখানে মণিপুরদের পোশাকের নাম কি, আমরা যে জাতীয় যে পোশাক পরে তার নাম কি, এটা আমরা এখান থেকে আমরা জানতে পারবো। তার নাম হলো ফানেক বা লাহিং। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে তাদের মণিপুরীরা গাগরা জাতীয় যে পোশাকটা পরে তার নাম কি, এবং তারা যে ব্লাউজ পরেন সেই ব্লাউজকে কি বলা হয়, ফুরিং আর বা আহিং। আর ওড়না যে ওড়নাটা পরে তাকে বলা হয় ইনাফি। আর ছেলেরা যারা আছে তারা ধুতি পায়জামা এবং পাঞ্জাবি পরেন। বর্তমান যুগে যে সব পোশাক পরিধান করছে সেগুলো থেকেও তারা সেই পোশাকও তারা পরিধান করেন। তাহলে আমরা এখান থেকে আমরা আরও কিছু জানতে পারবো যে আসলে এইটা পোশাকগুলো আমি জানতে পারলাম। পোশাকগুলো আসলে যে পোশাক তারা আসলে মানে নামগুলো দেখা যায় অনেক কঠিন, এর জন্য এই নামগুলা বারবার পড়তে হবে এবং লিখে বানানগুলো লেখা শিখতে হবে। এরপর যেমন উৎসব, তাহলে এই উৎসবটা তারা কী কী উৎসব পালন করে থাকে। মণিপুরে নানা ধরনের সামাজিক এবং ধর্মীয় উৎসব পালন করে থাকে, যেমন রথযাত্রা, চৈত্র সংক্রান্তি, দোলযাত্রা, রাস পূর্ণিমা। বাঙালরা ঈদ উৎসব পালন করে। মণিপুরে প্রায় সব সারা বছরই উৎসব বেঁধে থাকে, নাচ গান কীর্তন বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ উৎসব পালন করে থাকে। মণিপুরীরা সারা বছরই তাদের সামাজিক এবং ধর্মীয় উৎসব পালন করে থাকে, যেমন এই যে রথযাত্রা হয়, তারপর চৈত্র সংক্রান্তি, দোলযাত্রা, রাস পূর্ণিমা, এসব উৎসব পালন করে থাকে। মণিপুরদের উৎসবের নাম কি, উৎসব কয়টা, তাহলে আমরা এটাও বলতে পারবো যে উৎসবগুলো 4টা: রথযাত্রা, চৈত্র সংক্রান্তি এবং দোলযাত্রা, রাস পূর্ণিমা ইত্যাদি। এবং তারা এই যে বাঙাল যারা আছে, যে জাতিরা আছে, এরাও আমাদের মুসলমানদের মতো ঈদও পালন করে থাকে। এবং মণিপুরীরা প্রায় সারা বছরই উৎসবে মেতে ওঠেন। তারা নাচ গান কীর্তন এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ করে থাকেন। যেমন এখানে দেওয়া আছে, দেখো এক একজনেরা এক একভাবে যে কীর্তনগুলো করে যে তাদের যে আনন্দ উৎসব করেন, সেখানে এই আনন্দ উৎসবের চিত্রগুলো এখানে দেওয়া আছে। তোমরা শিক্ষার্থীবৃন্দ সেই এই চিত্রগুলো ভালোভাবে দেখবে এবং খেয়াল করবে। আমাদের এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, যেমন একটা শখ আছে বাড়ি, খাদ্য, কাজ। সেই সাঁওতালদের মতোই আমরা জানি যে এখানে বাড়ির জন্য আমরা কি লিখব, বাড়ির মধ্যে আমরা লিখব তারা বাড়িঘর, বাঁশ, ইট, টিন এবং টিন দিয়ে তৈরি করা হয়। এবং খাদ্য হলে আমরা কি লিখব, খাদ্য হলো ভাত, মাছ, মাংস, তার নানা ধরনের সবজি খেয়ে থাকেন। এবং কাজ, তাদের কাজ হলো তারা মূলত কৃষিকাজ করে থাকেন, কৃষিকাজ এবং তাঁতির কাজ করে তারা থাকেন। তাহলে আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারি, যেখানে বাম দিকের শব্দের সাথে ডান দিকের শব্দগুলো মিল করো। এখানে আছে বইয়ের মধ্যে আছে, যেমন মণিপুরীরা চাকমারা মেয়েদের পোশাক, প্রতি বছর সাঁওতালরা মেয়েদের প্রিয় খাবারের না, আমরা বলবো মণিপুরীদের কি খাবার, তাহলে আমরা কি বলবো, মণিপুরীরা সিঞ্জু এবং চিনচু নামের এক প্রকার খাবার খান। আর চাকমা মেয়েদের পোশাক কি, এটা হলো পিনুন হাতি। আর প্রতি বছর সাঁওতালরা কী করে 5টি উৎসব পালন করে থাকেন। এবং মারমাদের একটি প্রিয় খাবারের নাম কি, নাপ্পি। তাহলে আমরা এই বাম দিকের শব্দগুলোর সাথে ডান দিকের শব্দগুলো আমাদের এইভাবে মিলাতে হবে আমাদের। তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে এখান থেকে আমরা তাহলে জানতে পারলাম সাঁওতালরা কোথায় বাস করে, তাদের জীবন ধারা কি, তাদের পোশাক কি, তারা কী কী উৎসব পালন করে এবং তারা কয়টি উৎসব পালন করে সেটা সম্বন্ধে জানতে পারলাম। তারা 5টি উৎসব পালন করে। কোন মাসে পালন করা হয়, পৌষ, মাঘ, ফাল্গুন,
তোলার নাম কি সেটাও এখানে দেওয়া আছে। পৌষ মাসে বছরের প্রধান ফসল তোলার পর সোহাগ উৎসব পালন করা হয়। আর মাঘ মাসে মাঘ শিম হলো গদ বানানোর জন্য গম থেকে খড় উঠানোর উৎসব। আর ফাল্গুন হলো বসন্তের প্রথম দিনের উৎসব। আষাঢ় হলো এর পন্ডিশ উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতাদের উদ্দেশ্যে একটি করে মুরগি উৎসর্গ করা হয়। আর ভাদ্র হলো হাড়ে আর শিম উৎসবে ফসলের জন্য ভগবানের ভোগ দেওয়া হয়। তাহলে আমরা সকালের সকাল থাকতে পারলাম। এরপর হলো মণিপুরি। মণিপুরিরা কোথায় কোথায় বাস করে, কোন কোন জেলায় বাস করে সেটাও জানলাম। এরপরে যে জীবনযাত্রাটা কি এটাও সম্বন্ধে জানলাম। পোশাক কি, উৎসব কি, আমরা সেই সম্বন্ধেও জানতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমাদের আগামী তোমাদের তৃতীয় অধ্যায়ের পাঠ শেষ হলো। তোমাদের আগামী আজকের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমরা আগামী দিনের বাড়ির কাজ লিখে নাও। আমাদের চতুর্থ অধ্যায়ে পাঠ 1 আর 2 আগামী আবার সেই বুধবারে পড়া। তোমরা ভালোভাবে বইটা ভালোভাবে পড়বে, যাতে প্রশ্ন তোমাদের সাজেশন দিয়েছি, তোমাদের সাজেশনের মধ্যে এই প্রশ্নগুলো আছে, তোমাদের সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ভালোভাবে মুখস্থ করবে। কারণ তোমাদের এই সাজেশন থেকে পরীক্ষা থাকবে। তোমাদের সম্ভাব্য 29 তারিখ থেকে পরীক্ষা, মার্চের 29 তারিখ থেকে পরীক্ষা। তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। আর তোমাদের যাদের বেতন বাকি তাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন দিবে। তোমাদের তোমাদের সামনে যে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে, যাতে পরীক্ষা ভালো করতে পারো। তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করেই আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।